হ্যালো ফ্রেন্ডস, সবাইকে আবারও ওয়েলকাম জানাই নতুন আরেকটি ভিডিওতে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেটের দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে উচ্চ প্রাথমিক মামলার নতুন হলফনামা জমা স্কুল সার্ভিস কমিশনের। স্কুল সার্ভিস কমিশনের এফিডেভিটে কি কি তথ্য দিল সেটা আমরা জেনে নেব এই ভিডিওর মধ্যে। স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান মামলার হলফনামায় কি কি তথ্য তুলে ধরলেন সেগুলো আমরা জেনে নেব। কতজন মামলাকারী এই মামলার সঙ্গে যুক্ত হয়েছেন সেটাও আমরা জানবো। তাদের যোগ্যতা কতটা রয়েছে, অ্যাকচুয়ালি তারা কি যোগ্য, টেট ফেল করেও মামলার সঙ্গে যুক্ত হয়েছেন এমন তথ্য দিচ্ছে স্কুল সার্ভিস কমিশন হাইকোর্টে। সেই সঙ্গে ট্রেনিং না করেও মামলার সঙ্গে যুক্ত রয়েছে এমন প্রচুর ক্যান্ডিডেট রয়েছে। তো নতুন হলফনামার মধ্যে স্কুল সার্ভিস কমিশন কি কি তথ্য দিল আমরা জেনে নেব এই ভিডিওর মধ্যে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে বলে রাখবো, বন্ধুরা যারা চ্যানেলটিতে নতুন আছেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন এবং বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো মামলাটির লাস্ট যেদিন শুনানি হয়েছে অর্থাৎ 14ই মার্চ 2024 তারিখে কোর্ট নাম্বার 11-এ মামলাটি 15 থেকে 50 নম্বর সিরিয়ালে শুনানি হয়। মামলাটির ম্যাট নাম্বার 638/2021-এর রাজীব ব্রহ্ম, যার পিটিশনার রয়েছেন, ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। তো এই 14ই মার্চ 2024 তারিখের আগে শুনানি হয়েছিল, দেখুন 12/3/2024 তারিখ। তার আগে শুনানি হয়েছিল 6/3/2024 তারিখ। তার আগে 29/2/2024, 28/2/2024। মোটামুটি কন্টিনিউ বা কয়েকদিন পর পর শুনানি চলছিল মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং মাননীয় বিচারপতি পার্থসারথী চ্যাটার্জির ডিভিশন বেঞ্চে। এই তার আগে কিন্তু 31/1/2024 পর্যন্ত অন্য বেঞ্চে শুনানি চলছিল মাননীয় বিচারপতি সৌমেন সেন এবং মাননীয় বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ। পরবর্তীতে বেঞ্চ চেঞ্জ হয়। তো যখন বেঞ্চ চেঞ্জ হয়ে মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তীর বেঞ্চে আসে, তখন মাননীয় বিচারপতি তিনি জিজ্ঞেস করেছিলেন যে আপনারা পিটিশনাররা কতজন ক্যান্ডিডেট রয়েছে, আপনাদের বক্তব্যটা কি, আপনারা কেন মামলা করেছেন বা কেন দীর্ঘদিন ধরে এই মামলাটা ঝুলে রয়েছে বা কেন নিয়োগ প্রক্রিয়া গতি এগোচ্ছে না। তো মূলত পিটিশনারদের দাবি কি, বিভিন্ন পিটিশনার যারা এই বিভিন্ন পিটিশনার গুলো বিভিন্ন দাবি নিয়ে তারা যেহেতু আসছে কোর্টে, তো তাদের দাবিগুলো কি এবং সেই পিটিশনারদের যে লিস্ট কোন গ্রাউন্ডে কিভাবে তারা দাবি জানাচ্ছে সমস্ত বিস্তারিত কোর্টকে জানাতে বলেছিলেন মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী। তো নতুন বেঞ্চে যখন মামলাটি প্রথম দিন শুনানির জন্য উঠেছিল, তখন পিটিশনারদের পক্ষ থেকে মিস্টার সুবীর সান্যাল, অন্যদিকে ফিরদৌস স্বামী মহাশয় তাদেরকে এই প্রশ্ন করাতে যে কতজন অ্যাকচুয়াল পিটিশনার রয়েছেন, তখন তারা কিন্তু অ্যাকচুয়াল সংখ্যাটা তারা জানাতে পারেনি। কেননা এই মামলার সঙ্গে প্রচুর মামলা একসঙ্গে যুক্ত রয়েছে। টোটাল আমরা যেটা দেখতে পাচ্ছি, টোটাল 36টি মামলা একসঙ্গে এই আপারের মামলার সঙ্গে যুক্ত রয়েছে। পিটিশনারদের সমস্ত ডিটেলস স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকেও চাওয়া হয় যে স্কুল সার্ভিস কমিশনের কাছে এই পিটিশনারদের কি কি ডকুমেন্টস রয়েছে বা তাদের বর্তমান স্ট্যান্ড পয়েন্ট কি, স্কুল সার্ভিস কমিশন তাদের বর্তমান পজিশন কি রেখেছে, তারা অ্যাকচুয়ালি কি মেরিট লিস্টের অন্তর্ভুক্ত নাকি ওয়েটিং লিস্টে রয়েছে, নাকি তাদের পজিশনটা কি, সেটা কিন্তু জানাতে বলেছিল কলকাতা হাইকোর্ট। সেই অনুযায়ী স্কুল সার্ভিস কমিশন তার হলফনামাতে কি কি তথ্য জানিয়েছে সেটা আমরা জানবো। ইতিমধ্যেই আমরা জেনে গেছি যে আপার প্রাইমারি যে মামলা রয়েছে সেই মামলার যে বিস্তারিত শুনানি অর্থাৎ পিটিশনার যে মূল বক্তব্য কি কি ছিল সেই বক্তব্য ইতিমধ্যে প্রায় কমপ্লিটের পর্যায়ে রয়েছে বা শেষের পর্যায়ে রয়েছে। অল্প দু চার কথা যদি এখনো বাকি থেকে থাকে, তাহলে নেক্সট ডেট যেদিন ধার্য করা হয়েছে অর্থাৎ 20 মার্চ 2024 তারিখে পরবর্তী দিনের শুনানির জন্য ফিক্স করা হয়েছে, ওই দিনই কিন্তু বিস্তারিত শুনানি করিয়ে মোটামুটি একটা কনক্লুশন পর্যায়ে আসবেন মাননীয় বিচারপতিদ্বয়। তো পিটিশনারদের পক্ষ থেকে মিস্টার সুবীর সান্যাল তিনি কি বক্তব্য রাখতে চেয়েছিলেন সেটা আমরা আগের ভিডিওতে ডিটেলস আলোচনা করেছি। তার বিভিন্ন বক্তব্যের মধ্যে মূলত দুটো পয়েন্ট গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে। রিজার্ভেশন রুলস ভায়োলেট করেছে স্কুল সার্ভিস কমিশন, তার জন্য তিনি রিজার্ভেশন রুলস ভায়োলেট যে করা হয়েছে তার সেটাকে এস্টাবলিশ করার জন্য বিভিন্ন যুক্তি খাড়া করার চেষ্টা করেন, এবং অন্যদিকে ভ্যাকেন্সি বৃদ্ধি করা নিয়ে তিনি কিন্তু কথা বলে থাকেন। তো এই ভ্যাকেন্সি বৃদ্ধি করার কথা যখন মাননীয় সুবীর সান্যাল মহাশয় তিনি যখন জানিয়েছিলেন, তখন বিচারপতিরাও তারা জানিয়েছিলেন যে ভবিষ্যৎ প্রজন্মের জন্য হয়তো ভ্যাকেন্সি কিছুটা রেখে দেওয়ার তার ইচ্ছে রয়েছে, এমনটা কিন্তু তার মত বক্তব্যের মধ্য দিয়ে লক্ষ্য করা গেছে। সেই সঙ্গে লাস্ট যেদিন শুনানি হলো মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী তিনি একটা বিষয়ে প্রশ্ন করেন যে পিটিশনারদের ডিটেলস অল ডিটেলস সমস্ত কিছু আছে কিনা বা তাদের রোল নাম্বার কে কে রয়েছে, এই তাদের রোল নাম্বার ডিটেলস মাননীয় বিচারপতিকে দেওয়ার কথা বলেন। তখন পিটিশনারের লয়ার ফিরদৌস স্বামী মহাশয় তিনি তখন বলেন যে পিটিশনারদের সমস্ত রোল নাম্বার এই মুহূর্তে তার কাছে নেই, সমস্ত ডেটাবেস তার কম্পিউটারে থাকলেও রোল নাম্বার তার কাছে অ্যাভেলেবেল নেই। ক্যান্ডিডেটের তরফ থেকে সেই রোল নাম্বার তিনি কালেক্ট করবেন, কালেক্ট করে তারপরে তিনি সমস্ত ডেটা মাননীয় বিচারপতিকে সমস্ত বিষয়গুলি সফট কপিগুলো হ্যান্ড ওভার করে দেবেন। তো লাস্ট অর্ডার কপিতেও কিন্তু মাননীয় বিচারপতিরা তারা উল্লেখ করেছেন যে ম্যাট 338-এর যারা যারা রয়েছেন তাদের হিয়ারিং কনক্লুড করেছেন, এবং ম্যাট 715 যারা রয়েছেন তাদের যারা পিটিশনার রয়েছে তাদের সমস্ত আর্গুমেন্টস তিনি
কমপ্লিট করে ফেলেছেন। তবে শুধুমাত্র স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে মিস্টার মুখার্জি তিনি কথা বলছিলেন। তো তার যে বক্তব্য সেই বক্তব্যগুলোকে এখনো তিনি কনক্লুড করতে পারেননি, বা তিনি যে বক্তব্যগুলো পেশ করতে চান, তিনি যে কথাগুলো বলতে চান সেগুলো কিন্তু তার এখনো বাকি রয়েছে। সুতরাং পরবর্তী দিন কিন্তু তিনি তার বক্তব্য কন্টিনিউ করবেন এবং পরবর্তী শুনানির জন্য 20 মার্চ 2024 তারিখে ফিক্সড করা হয়েছে দুপুর 2টোর সময়। ইতিপূর্বে মাননীয় বিচারপতি তিনি নির্দেশ দিয়েছিলেন স্কুল সার্ভিস কমিশনকে যে এই যারা পিটিশনার রয়েছেন এই পিটিশনারদের ডিটেলস স্কুল সার্ভিস কমিশনের কাছে কি কি তথ্য রয়েছে, তারা কি টেট পাস করেছিল, তারা তাদেরকে মেরিট পজিশনে রয়েছে নাকি ওয়েটিং এ রয়েছে, নাকি অ্যাকচুয়াল তাদের কোয়ালিফিকেশনগুলো ডিটেলস সমস্ত কিছু স্কুল সার্ভিস কমিশন তাদের বক্তব্য কি রয়েছে সেটা একটা হলফনামার আকারে এফিডেভিটের আকারে জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন। তো সেই মতো স্কুল সার্ভিস কমিশন তারা কিন্তু একটা নতুন এফিডেভিট আকারে স্কুল সার্ভিস কমিশন তাদের পক্ষ থেকে কোর্টকে নতুন একটি হলফনামা জমা করেছে। সেই হলফনামা থেকে যে তথ্য উঠে আসছে সেটা আমরা দেখব যে টোটাল স্কুল সার্ভিস কমিশন যেটা জানাচ্ছে যে মোট এই মামলার সঙ্গে মোট 36টি মামলা এর সঙ্গে যুক্ত রয়েছে। এই 36টি মামলাতে প্রচুর ক্যান্ডিডেট তারা কিন্তু যুক্ত রয়েছে। তাছাড়া স্কুল সার্ভিস কমিশন তার হলফনামায় তারা জানিয়েছে যে যারা এই পিটিশনার রয়েছেন তাদের বেশ কিছু পিটিশনারদের রোল নাম্বার তারা খুঁজে পায়নি, বা রোল নাম্বার ইতিমধ্যে ক্যান্ডিডেট যে পিটিশনারদের তাদের রোল নাম্বার খুঁজে পায়নি স্কুল সার্ভিস কমিশন। এমন ক্যান্ডিডেট রয়েছে টোটাল 95 জন ক্যান্ডিডেট। 95 জন ক্যান্ডিডেটের রোল নাম্বার খুঁজে পায়নি স্কুল সার্ভিস কমিশন। তারা অ্যাকচুয়ালি পরীক্ষায় বসেছিল কিনা সেই বিষয়েও কিন্তু প্রশ্নচিহ্ন থাকছে। তাছাড়া স্কুল সার্ভিস কমিশন জানায় যে ভেরিফিকেশনে 2021 সালে যে ভেরিফিকেশন করিয়েছিল স্কুল সার্ভিস কমিশন সেখানে ভেরিফিকেশনে একজন অংশ না নিয়েও এই মামলার সঙ্গে যুক্ত রয়েছে। এমন ক্যান্ডিডেট একজন ক্যান্ডিডেট রয়েছে তিনি ভেরিফিকেশনে অংশ নেননি অথচ তিনি মামলা করেছেন। তার পাশাপাশি সবথেকে মারাত্মক যেটা জানাচ্ছে স্কুল সার্ভিস কমিশন তার এফিডেভিটে যেটা জানাচ্ছে যে টেট ফেল করেও মামলা করেছে এমন ক্যান্ডিডেটও এই হলফনামার করে জানাচ্ছেন। তো স্কুল সার্ভিস কমিশন তিনি জানাচ্ছেন যে টেট ফেল করা ক্যান্ডিডেট এমন ক্যান্ডিডেট রয়েছেন টোটাল 6 জন ক্যান্ডিডেট। 6 জন ক্যান্ডিডেট তারা টেট পাস করেনি অথচ তাদের কাছে নতুন করে মামলার সঙ্গে যুক্ত হয়েছে এই 6 জন ক্যান্ডিডেট। তার পাশাপাশি স্কুল সার্ভিস কমিশন তার হলফনামায় আরও জানাচ্ছে যে বেশ কিছু ক্যান্ডিডেট রয়েছে তারা নন ট্রেন, ট্রেনিং কোয়ালিফিকেশন তাদের নেই, অর্থাৎ বিএড বা ডিএলএড কোনো ট্রেনিং কোয়ালিফিকেশন তাদের নেই এমন ক্যান্ডিডেট রয়েছে। নন ট্রেন ক্যান্ডিডেট রয়েছে 106 জন ক্যান্ডিডেট। এই 106 জন ক্যান্ডিডেট নন ট্রেনিং হিসেবে স্কুল সার্ভিস কমিশনের তথ্য রয়েছে, কেননা হয়তো তারা পরবর্তীতে ট্রেনিং করেছে, তাদের যে ডেডলাইন ছিল যে টাইম লাইন ছিল সেই টাইম লাইনের আগে হয়তো তারা ট্রেনিং কোর্স কমপ্লিট করেনি, তার পরবর্তীতে ট্রেনিং কোর্স কিন্তু কমপ্লিট করলে সেটা কিন্তু স্কুল সার্ভিস কমিশন গ্রান্ট করবে না, সেক্ষেত্রে তারা নন ট্রেন হিসেবেই গ্রাহ্য হবে। তো সেক্ষেত্রে 106 জন ক্যান্ডিডেট রয়েছেন এমন ক্যান্ডিডেট যারা নন ট্রেন হিসেবে স্কুল সার্ভিস কমিশন গ্রান্ট করছে, তো তারাও এই মামলার সঙ্গে যুক্ত হয়েছে। তার পাশাপাশি স্কুল সার্ভিস কমিশন আরও জানাচ্ছে যে যে স্কুল সার্ভিস কমিশন যে কাট অফ তার নির্ধারণ করেছিল বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে বিভিন্ন কাট অফ তারা নির্ধারণ করেছিল সেই কাট অফের নিচে রয়েছে 321 জন ক্যান্ডিডেট। 321 জন ক্যান্ডিডেট তারা কাট অফ ক্লিয়ার করতে পারেনি অথচ তারা এই মামলার সঙ্গে যুক্ত হয়েছে। তার পাশাপাশি স্কুল সার্ভিস কমিশন জানাচ্ছে যে ওয়েটিং লিস্ট থেকে যারা রয়েছেন ওয়েটিং লিস্টে এই মুহূর্তে যারা রয়েছেন এমন ক্যান্ডিডেট রয়েছেন 13 জন ক্যান্ডিডেট। এই 13 জন ক্যান্ডিডেট তারা কোর্টে মামলা করেছে। এবং তার পাশাপাশি আরও যেটা জানা যাচ্ছে যে মেরিট লিস্টের মধ্যে রয়েছেন মেরিট লিস্টভুক্ত রয়েছেন এমন ক্যান্ডিডেট রয়েছেন 23 জন ক্যান্ডিডেট। অর্থাৎ 23 জন ক্যান্ডিডেট মেরিট লিস্টের অন্তর্ভুক্ত থাকা সত্ত্বেও তারা কেন মামলা করলো, মামলার সঙ্গে তারা কিন্তু যুক্ত হয়েছে। এই হিসেবে টোটাল স্কুল সার্ভিস কমিশন এই মুহূর্তে পিটিশনার যে সংখ্যা তারা ডিটেলস দিয়েছে সেখানে দেখা যাচ্ছে 569 জন ক্যান্ডিডেট 569 জন পিটিশনার এখন এই মুহূর্তে মামলার সঙ্গে যুক্ত রয়েছে। তো টোটাল মামলা 36টি মামলা একসঙ্গে যুক্ত আছে। এই 36টি মামলাতে বিভিন্ন ক্যান্ডিডেট বিভিন্ন মামলার সঙ্গে যুক্ত রয়েছে। টোটাল 569 জন ক্যান্ডিডেট পিটিশনার তারা কিন্তু এই আপার প্রাইমারি মামলার সঙ্গে যুক্ত রয়েছে। স্কুল সার্ভিস কমিশন তারা হলফনামা আকারে তারা কিন্তু এই তথ্য কোর্টকে জানাচ্ছে। তো স্কুল সার্ভিস কমিশনের হলফনামা থেকে পিটিশনারদের জন্য যে তথ্য তারা উপস্থাপন করেছে সেটা সংখ্যাটা টেবিলে আমি রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছি। দেখুন যেটা বলা হচ্ছে যে আপার প্রাইমারি নিয়োগ মামলা নিয়ে স্কুল সার্ভিস কমিশনের হলফনামায় কি কি তথ্য উঠে এসছে। তো বাঁদিকে সিরিয়াল নাম্বার রয়েছে, এখানে মামলাকারীদের তথ্য রয়েছে এবং ডান দিকে প্রার্থীর সংখ্যা রয়েছে। তো আমরা যেটা দেখতে পাচ্ছি মোট কটি মামলা এর সঙ্গে যুক্ত রয়েছে, টোটাল 36টি মামলা, যেটা একটু আগে আমরা জানলাম যে টোটাল 36টি মামলা এর সঙ্গে এই উচ্চ প্রাথমিকের মামলার সঙ্গে যুক্ত রয়েছে এবং রোল নাম্বার উল্লেখ নেই, অর্থাৎ রোল নাম্বার খুঁজে পায়নি স্কুল সার্ভিস কমিশন এমন ক্যান্ডিডেট রয়েছে টোটাল 95 জন ক্যান্ডিডেট। এই 95 ক্যান্ডিডেটের রোল নাম্বার তারা কিন্তু স্কুল সার্ভিস কমিশন খুঁজে পায়নি, অ্যাকচুয়াল তারা পরীক্ষায় বসেছিল কিনা সেই বিষয়ে কিন্তু সংশয় লক্ষ্য করা যাচ্ছে। তার পাশাপাশি ভেরিফিকেশনে অংশ নেয়নি। 2021 সালে যে ভেরিফিকেশন প্রক্রিয়া কন্ডাক্ট করেছিল স্কুল সার্ভিস কমিশন সেই ভেরিফিকেশনে এই একজন ক্যান্ডিডেট তিনি ভেরিফিকেশনে অংশ নিতে পারেননি বা নেননি। এরপর যেটা জানা যাচ্ছে টেট ফেল করে পিটিশনার হয়েছেন টোটাল 6 জন, অর্থাৎ টেটে পাস করতে পারেননি
এমন ক্যান্ডিডেট তারা তবুও তারা মামলার সঙ্গে যুক্ত হয়েছে। এই 6 জন ক্যান্ডিডেট তারা টেট পাস করেনি, ট্রেনিং কোয়ালিফিকেশন নেই, বিএড বা ডিএলএড তারা কোনো ট্রেনিং কোয়ালিফিকেশন তাদের নেই, সেরকম ক্যান্ডিডেট আছে 106 জন ক্যান্ডিডেট। হয়তো এই সমস্ত ক্যান্ডিডেটরা পরবর্তীতে ট্রেনিং কোয়ালিফিকেশন অর্জন করেছেন, তো তাদের যে টাইমলাইন সেই টাইমলাইনের বেঁধে দেওয়ার আগে যে ডেট ছিল সেই ডেটের আগে তারা ট্রেনিং কোয়ালিফিকেশন কমপ্লিট করতে পারেনি, তার জন্যই কিন্তু তারা নন ট্রেন্ড হিসেবে হয়তো অ্যাপ্লাই করেছে বা তারা নন ট্রেন্ড হিসেবে গণ্য করছে স্কুল সার্ভিস কমিশন। তো কাট অফের নিচে রয়েছে, যে স্কুল সার্ভিস কমিশন যে সাবজেক্ট ওয়াইজ কাট অফ ছিল সেই কাট অফের নিচে রয়েছে 321 জন ক্যান্ডিডেট, অথচ তারা মামলার সঙ্গে যুক্ত হয়েছে। হয়তো তারা সিট বৃদ্ধি করার জন্যই মামলাটি করেছিল। মেরিট লিস্টের মধ্যে ইনক্লুড রয়েছেন অর্থাৎ মেধা তালিকাভুক্ত রয়েছেন এমন ক্যান্ডিডেট মামলার সঙ্গে যুক্ত হয়েছেন 23 জন ক্যান্ডিডেট, অর্থাৎ মেরিট লিস্টে ইনক্লুডেড রয়েছেন 23 জন ক্যান্ডিডেট, অথচ মামলার সঙ্গেও তিনি যুক্ত হয়েছেন, হয়তো তিনি কিন্তু কোনোভাবে ডিপ্রাইভ হয়েছেন। তো তার পাশাপাশি ওয়েটিং লিস্টে রয়েছে এমন ক্যান্ডিডেট রয়েছে 13 জন ক্যান্ডিডেট, ওয়েটিং লিস্ট থেকে তিনি মামলা করেছেন হয়তো সিট ভ্যাকেন্সি বৃদ্ধি করার জন্য। তো তারপর মোট পিটিশনার আমরা যেটা লক্ষ্য করতে পারছি 569 জন ক্যান্ডিডেট রয়েছেন এই মামলার সঙ্গে পিটিশনার হিসেবে যুক্ত হয়েছেন। তো এই 569 জন ক্যান্ডিডেট টোটাল আমরা দেখছি যে 36টি মামলার সঙ্গে 569 জন ক্যান্ডিডেট তারা মামলা করেছে, পিটিশনার হিসেবে যুক্ত হয়েছে। তো স্কুল সার্ভিস কমিশন তারা হলফনামা আকারে পিটিশনারদের সমস্ত তথ্যগুলো কোর্টকে প্রেস করেছে, তো তার থেকে আমরা এই তথ্যগুলো পেলাম। তো এই মুহূর্তে ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নলেজ 360 এই চ্যানেলটিকে সবসময় ফলো করে রাখবেন এবং বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে দেবেন। সকলকে ধন্যবাদ।